মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্য এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে। যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল। আমরা অসীম ভাই আপনার কাছে আসি, তবে আপনার কাছে আসার আগে আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম, আপনাদের যদি একটু সময় থাকে অসীম ভাই, যেহেতু আমরা বিভিন্ন রকম কারিগরি ত্রুটির মধ্যে এবং ঝামেলার মধ্যে ছিলাম এবং মাসুদ ভাইয়ের কানেকশনটা পাইতেও আমাদের একটু দেরি হয়েছিল, আপনারা যদি অনুমতি দেন আমরা আজকে একটু সময় 10-15 মিনিট একটু বাড়িয়ে নিতে চাই, 1 ঘন্টা সময় থেকে আপনারা যদি অনুমতি দেন, কারণ কিছু কথা আপনাদের কাছ থেকে শোনা আমাদের দর্শকদের জন্য খুব জরুরি। অনেক দর্শক আমাদেরকে এই মুহূর্তে দেখছেন। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম নৌকা মার্কা কেন শিডিউলভুক্ত উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন এটি সঠিক, শতকরা 27% দর্শক মনে করছেন এটি সঠিক নয়। জনাব নাসিরউদ্দিন অসীম, আমরা আপনার কাছে জানতে চাইব একটি মন্তব্যের জায়গা থেকে, এটা আসলে মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইব, আপনি পূর্বাপর বিশ্লেষণ করে একটু আমাদেরকে বলবেন যে নিউ এজ পত্রিকা সম্পাদক জনাব নুরুল কবির বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোনো সংগঠন এগিয়ে আসেনি। আপনি এই মন্তব্যের জন্য কতটা, মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপিকে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি, ভদ্রতা করে একটা দিলাম, কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই, এইটা আপনি কতটা সঠিক মনে করেন? পাশে দাঁড়ায়নি, পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি। যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে, ডিসমেন্টাল যখন হয়ে গেছে, আক্রমণ যখন হয়েছে, স্টেজে আগুন দিয়েছে, তখন এনসিপি নেতৃবৃন্দরা আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন, তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল। সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না, বিবেচনার মধ্যে আনি না। আমি মনে করি যে আপনি নিজেকে স্বপ্রণোদিতভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন, কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দ্বিতীয় যে কাজটা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে, তারা শহর প্রদক্ষিণ করেছেন তারা শান্তির পক্ষে, এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে। সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার আপনার অপবাদ দেওয়া হয় কিংবা বোঝা চাপানো হয়, সেটা সঠিক না। ওকে অসীম ভাই, মাসুদ ভাই যে কথাটি বললেন যে আসলে জামাতে ইসলামী সেই সময় একাধিক অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন, কেন্দ্রীয় নেতাদেরও অংশগ্রহণ ছিল, আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে। আপনার কাছে কি মনে হয় যে এনসিপিকে আক্রমণ এবং জামাতে ইসলামী এবং বিএনপিকে আক্রমণ না করা, সেইটা কি আসলে, বা সেরকম পরিস্থিতি না পড়া, সেটা কি আসলে বিএনপি বা জামাতে ইসলামকে সমীহ করা, নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে, বিএনপি বা জামায়াত নয়? আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আপনার সঙ্গে একমত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে, এটা আপনি মানেন বা না মানেন। আওয়ামী লীগ ফেসিস্ট হিসেবে 15 বছর শাসন করেছে, কিন্তু এই দলগুলোকে দমাতে পারেনি। জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে, কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি। ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দৌড়িয়েছে, দাবড়িয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ। তার মানে তাদের শেকড় কত গভীরে প্রথিত, এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে। এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা, তাদের আক্রোশ যেটা, সেটা সঙ্গত কারণেই বেশি হবে। যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে
ছাত্ররা কিছু করছে না, ওই জামাত শিবির করছে। 18 সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে, 24 সালেও দেখেছি জামাত শিবিরই করছে। কিন্তু মূল বিষয়টা যে দেশটায়ের যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের গাদায়, সেটা এনসিপি, বা তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল, যারা অংশীদার বিএনপি, জামাত, সবাই। সো তাদের অন্তরের মধ্যে দাগটা, ক্ষতটা ওই একটা জায়গাতেই, যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ, বিষোদ্গার, সমস্ত কিছু। দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে, এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট। কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন, এগিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, আমি খারাপ ভাবে বলছি না, এটা হয়তোবা তারা অসাবধানতা বশতা অথবা না বুঝে করেছেন, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন। এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই। আপনার তো ভালো লাগা উচিত, কারণ এনসিপি তো বিএনপিকেই ফলো করতেছে, তাই না? বিএনপির মতো একটা দল হইতেছে, নতুন দল হচ্ছে না, নতুন বন্দোবস্ত দল হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি প্রতিযোগিতা যখন করি, দৌড়াই যখন, তখন আমি সামনের দিকে তাকাই, আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না, কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারি। আচ্ছা আমি আমার পেস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বক্তব্য পরিষ্কার। আমি মাসুদ ভাইকে একটা মন্তব্য পড়ে শোনাই, কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। এই মন্তব্যটার প্রেক্ষিতে মাসুদ ভাই একটু আপনি যদি আমাদের জবাব দেন তাহলে আমাদের একটু ভালো হবে, কিন্তু আমরা অসীম ভাইকে আরেকটা প্রশ্ন করে আসবো আপনার প্রসঙ্গের প্রশ্নটাই। যে মাসুদ ভাই, জুনাইদ আলী নামে একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন, স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন করেছেন বলে আমি এটা আপনাকে বলছি, যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন, বা রাজনীতি করলেন না কেন? আমি আসছি আপনার কাছে মাসুদ ভাই, আমি শুধু এটি বলে রাখলাম। অসীম ভাই, মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন বা বললেন আসলে সরাসরি, যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে, প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে, কেউ কেউ এটা চাইতে পারে। আপনিও কি সেটা মনে করেন কিনা, যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে? এটা নিয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন। আমি টোটাল ডিস্টেবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন প্রলম্বিত হবে, বিলম্বিত হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব। ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন। তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সর্বজন শ্রদ্ধেয়, তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই। আমার যে রেপুটেশন আছে, আমার যে স্ট্যান্ডিং আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধহয় ওনার জন্য ভালো। এই বোধোদয়টা ওনার হয়েছে। সো ফর এন্ড এগেইনস্ট দুদিকেই, আমরা তো লয়ার, তো আপনারা সাংবাদিক, আপনারাও কিন্তু মুদ্রার এপিড ওপিড দেখেন। আমরাও, আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে, পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে, কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে? এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ, তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হয়ে যাবে? তারা তো একসময় এদেশে স্টেক হোল্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ চায় সবকিছু একই সূত্রে কথা। রাইট, আওয়ামী লীগ চায় ইলেকশনটা পরে হোক। আওয়ামী লীগ ইলেকশন যদি এখন হয় তাহলে তো দে আর লেফট উইথ নাথিং। রাইট। আর জামাত ইসলামী চায় ইলেকশন এপ্রিল মাসের মধ্যে হোক। জামাত ইসলাম এপ্রিল মাসে হোক কিংবা আরো পরে হোক সেটা আমি ঠিক বুঝি না, কিন্তু কথাটা হচ্ছে বিএনপি চায় ইলেকশন ফেব্রুয়ারিতে হোক। বিএনপি তো ডিসেম্বরেও নির্বাচন চায়, এখনো চায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। এনসিপি কি চায়? এনসিপি ইলেকশনটা ফেব্রুয়ারিতে চায়, যথাসময়ে চায়, কি মনে হয় আপনার কাছে? না, ওনারা নির্বাচনটা চান কি চান না আমি তো ঠিক সেটা বুঝতে পারছি না, কারণ এনসিপি তারা বলছেন যে সংস্কার না হলে হবে না, পিআর পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন, সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। তারা এক এক সময় এক একটা কথা বলেন, কিন্তু তাদের বোঝা উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয়, আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান, আমি বলবো যে ওই দলটা তাদেরকে দিয়ে দেন। ওকে, আমি এটা আরো বলেছি, আগেও বলেছি। না অসীম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুদ ভাইকে জানতে চাই, মাসুদ ভাই আপনাদের কাছে একজন দর্শক স্পেসিফিকলি আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার বা মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজারের ঘটনাটা নিয়ে কেন কথা বলেন? আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের অনেকগুলো বিষয় আছে, আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম, যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিউদ্দিনের কাছে অনুমতি নিতে হবে? না ভাই, নিতে হবে না, আপনারা যান গোপালগঞ্জে। জি মাসুদ ভাই, আপনি বলেন। জি খালেদ ভাই, আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন, এই জন্য আমি গর্বিত।
দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড, কিন্তু এটা তো ঠিক যে 2024 জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবাই নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিডফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোর্ডের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে। খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফোল্ড করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেইনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং 2 গ্রুপের, এবং সেটা বিএনপিরই 2 গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে। এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার 2টো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোনো দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না। আমার ভিডিওটা এখনো পাবেন। কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোনো হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে। কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি। মানে বিএনপি, আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছেন। আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন, সেই ব্যাপারে
আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে হাইলাইট করেছে কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই। অসীম ভাই, আপনি যেহেতু একজন জুরিস্ট, আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন যে গোপালগঞ্জে যে 4 জন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে, এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা, তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসেবে পরিচিত হবে কিনা, এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা? সেনাবাহিনী এই গুলি যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল? ধন্যবাদ। সেনাবাহিনী গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনী গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমরা কেউ জানি না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী গোপালগঞ্জবাসী আপনার গুলি বর্ষণ করেছেন। আপনার 9 শুটার গান সহ দেখেছি, রিভলভার সহ দেখেছি, পিস্তল সহ দেখেছি। তারা কারা ছিলেন? তারা না সেনাবাহিনীর, না এনসিপির, না আপনার পুলিশের। তাহলে আমরা একটা কথা বলি, সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তো বা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব, বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো, সর্বোচ্চ এইটুকু। আমি আপনাকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না। এটা হচ্ছে যে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র, সেটাও একটা বিষয় আছে। অস্ত্রটা 2009 সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য। হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে, অস্ত্র অবৈধ হয়ে গেছে, কারণ জমাটা পড়েনি। যে পরিমাণ অস্ত্র আপনার 2009 সালের পর ইস্যু হয়েছে, আপনি এই প্রসঙ্গটা তুলেছেন, খুব ভালো করেছেন। আমি একটা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র এখনো অবৈধভাবে বাংলাদেশে রয়ে গেছে। আমাদের জন্য একটু এই আইনের বিষয়টা যদি একটু বলতে, যে আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয়? আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে। আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে। আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন। ওকে, এটাও কিন্তু আছে। এখন কথাটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিতে লেথাল উইপন ইউজ করতে বলতেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয়? প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয় নাকি এমনি এমনি যখন আক্রান্ত তখনই করতে পারে এটা? না, উনি বলেছেন যেখানেই দেখবা সেইখানেই মারবা। আচ্ছা, ওটা ছিল না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না, ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল, ওটা একটা অ্যাট্রোসিটি ছিল। উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি। আর গতকাল গোপালগঞ্জের না, দেখেন গোপালগঞ্জের বিষয়টা তো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে, আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন। এনসিপি তো, আমি একটা কথা বলি, এনসিপির কিন্তু রাইট আছে, তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে। কথাটা হচ্ছে সময় উপযোগী কিনা, বা অ্যাভয়েড করতে পারতাম কিনা, কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশিওর করতে পারত। আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে 3 জন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, 3 উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। আমি দেয়া না, এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এমনকি পুলিশ, আমিও পারি। আমার যদি বৈধ অস্ত্র থাকে, আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে, আমি নিঃসন্দেহে আমার আগ্নেয়াস্ত্র চালানোর জন্য, তাহলে আমি কি জন্য লাইসেন্স দিলাম? ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা তাহলে প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন, তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি করতে পারে? তারা মনিটরিং করে কি করতে 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, এই শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক না, কিন্তু আমি ফৌজদারি কার্যবিধি, অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো 2 জন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল। সাংঘাতিক রকমের ঘন্টা, কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু, যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয়।
আপনি এটা করতে পারেন না, এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটা কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বসে বসে ওরে কোমো গুলি কর অথবা গুলি করিস না, না এখন দেখেন মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ ভাই, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন। আইনের জন্য তো মানুষ না, এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেখাবে পা ঢুকে গেলে ওটা পাটাও বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে, আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে, এই প্রেসিডেন্টের বা এই রাজার দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়। তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত তারা দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কি আছেন আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনে যে আসিফ মাহমুদ সচিব ভুইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও, উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না। মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে, মানে কথাই তো কওয়া যায় না এখন। যাই হোক, হাওয়ার কন আপনারা আরো বেশি করে বলেন। আমার ঘটনা হলো যে এই প্রশ্নটা একটু অসীম ভাই, আমি শেষ প্রসঙ্গে একটু আসতে চাই, কিন্তু এটা বলার পরে আমি একটু মাসুদ ভাইকেও আমি এটা নিয়ে আপনি জানতে চাইবো যে আপনাদের একজন প্রথম শ্রেণীর নেতা অসীম ভাই যে সরাসরি বলেছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, তবে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা থাকবে। 1991 সালে আপনারা জামায়াতের সহযোগিতায় বিএনপি সরকার গঠনের সুযোগ পেয়েছিল, 2001 সালে সরাসরি জোটবদ্ধ ছিলেন আপনারা, বহুবার জামাতের সাথে আপনারা ছিলেন। এইবার আপনারা এই ঘোষণা দিচ্ছেন জামায়াতের সঙ্গে কোনো জোট হবে না, এনসিপির জন্য দরজা খোলা। আপনারা কি রাজনৈতিকভাবে জামায়াত থেকে এনসিপির সঙ্গে কাছাকাছি বেশি, নাকি এনসিপিকে আপনার কথায় বা আপনাদের দলের নেতাদের কথা আপনার উপর আমি ইয়েতে পেতে চাই না যে এনসিপি যেহেতু একটু 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 বয়স কম, তাদেরকে বেশি কন্ট্রোল করা যাবে এবং জামায়াতকে কন্ট্রোল করা যায় না, সেজন্য জামায়াতের জন্য দরজা বন্ধ রাখছেন, ওদের জন্য দরজা খোলা রাখছেন? ব্যাপারটা কি এরকম কিনা অসীম ভাই? না, রাজনীতিতে কেউ কাউকে কন্ট্রোল করুক এটা আমি কখনো চাই না, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেন। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জামাতের আপনার জোট গঠন না হলেও দৃশ্যমান একটা অ্যালায়েন্স ছিল। আবার 1996 সালে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে। আবার 2001 সালে জোট হয়েছে, 4 দলীয় জোট হয়েছে, আন্দোলন একসঙ্গে হয়েছে, যুগপৎ আন্দোলন হয়েছে, জোটের আন্দোলন হয়েছে। একটা পর্যায়ে এসে মনে করেন যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আন্দোলনটা একই ইস্যুতে হয়েছে, প্ল্যাটফর্ম হয়তো বা ভিন্ন ছিল। রাজনীতিতে শেষ কোনো কথা নেই, শেষ বলে কোনো কথা নেই। এনসিপির সঙ্গে যে কথাটা বলা হয়েছে, তারা যে অপেক্ষাকৃত তরুণ, সে কারণে হয়তো বা তাদের ওই যে বললাম যে তারা ঝরে পড়ুক, এটা তো আমি চাই না। তাদেরকে আমার ধরে রাখতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদের মধ্যে অনেক সম্ভাবনার
আপনার আছে, আমি বলবো যে সম্ভাবনার দ্বার তাদের মধ্য দিয়ে উন্মোচন হতে পারে। জামাতের মধ্যে সে কারণে আমি আপনাকে দেখেন, আমি একটা কথা বলি, ক্ষমতায় তো মানে জনগণ চাইলে তো জামাতকেও ক্ষমতায় আনতে পারে, বিএনপিকেও আনতে পারে, কথার কথা বলছি। সম্ভাবনা প্রত্যেকটা জায়গায় আছে, সরকারি দল বলেন বিরোধী দল বলেন যেই হোক না কেন, সম্ভাবনাটা প্রত্যেকটা জায়গায়, কারণ সরকার এবং বিরোধী দল বাদে তো আর সংসদ হবে না। তো সম্ভাবনার তো চূড়ান্ত জায়গাটাই হচ্ছে মনে করেন যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সংসদ, যেখানে মনে করেন যে বিরোধী দল থাকবে, কিন্তু কেউ বিরোধী দলে চলে গেলে তার সম্ভাবনা শেষ, এটা তো আমি মনে করি না। এটাকে নিয়েই তো আমাদের আমি একটা ইস্যু শুধু টানবো। আপনি যারা শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি একটা প্রতিবাদ জানিয়েছেন, সোচ্চার ছিলেন, আবার কক্সবাজারের ঘটনায় কেন ছিলেন না। আমি শুধু এই জায়গাতে একটু বলি যে ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 জন মানুষ দায়ী, তাদের নাম তাদের পরিবার থেকে বলা হয়েছিল, যে তার মামাকে ডেকে নিয়ে গেছিলেন তাকে আসামি করা হয়নি, এবং যে দুজনের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাননি, অন্যরা ঘটিয়েছেন, অথচ তাদেরকে পুলিশ আসামি করেনি কিংবা তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 2 জন নেতাকে প্রথমে গ্রেফতার করেছেন, যাদের সঙ্গে এই অপরাধের কোনো সংশ্লিষ্টতা নেই, যেটা ভিডিও ফুটেজে এসছে। সো আমরা ইনস্ট্যান্টলি আমাদের একটা প্রবলেমটা হয় কি, আমরা রিয়াকশনটা দেখিয়ে ফেলি কিংবা কাউকে এক্সপোজ করি, এবং সেই এক্সপোজ করতে গিয়ে আমি বিগত 15 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছিল পলিটিক্যালি, না কিন্তু মানে আপনি বিএনপির বড় নেতা, আপনি খালি বিএনপির মতোই কথা কইতেছেন। আপনি যে বলতেছেন যে এইটা চরিত্র হরণ, গালাগালি, জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি এতদিনের একসঙ্গে জোট সঙ্গী তাদেরকে কি না কি বলছে। ধরেন একজন মুসলমান হিসাবে সবচেয়ে বড় গালি হচ্ছে মুনাফেক, তো প্রথম গালিটা তো রিজভী বেনাকে জানি মুনাফেক দিয়ে শুরু করছে না। দেখেন প্রত্যেকটা টার্মের কিন্তু একটা ভেরাসিটি থাকে, না আমি ওই কথাটাই বলছি। দেখেন এই কথাটাই আমি বলছি যে কাউয়া কাউয়া কাউয়ার পরে যে ওয়ার্ডটা এসছে স্ল্যাং হিসেবে এসছে, খুব বাজে। কার বিরুদ্ধে এসছে? যে এই মানুষটা 15-16 বছর নির্যাতনের শিকার, মজলুমদের প্রথম সারির জামাত ইসলামী করছে না এনসিপি করছে, আপনারা কি কাউকে পাইছেন? আমি বলছি দেখেন আপনি এই পরিস্থিতি করে দিয়েছেন, আমি আপনাকে বলি না, এই কারণে আমি বলছি সেটা আওয়ামী লীগও করে থাকতে পারে, অন্য যে কেউ করে থাকতে পারে, কিন্তু সেটাকে আপনার প্রোটেস্ট করার দায়িত্বটা তাহলে কাদের? যে রাজনীতি যারা মনে করেন যে ফেসিস্টের বিরুদ্ধে যারা রাজনীতিটা করেছে তাদের তাহলে এই বিষয়টা আসা উচিত ছিল, তাদের থেকে আসা উচিত ছিল, কিন্তু তারা কি করেছেন? উস্কে দিয়েছেন সুবিধাটা নেওয়ার জন্য। আপনি এই কাজটা করে দেখেন। খালেদ ভাই, আমি আপনাকে 2টা গালি দিয়ে কিন্তু খালেদ মহিউদ্দিন যে জায়গায় চলে গেছে, খালেদ মহিউদ্দিনকে টেনে নামাতে পারবো না, আপনি আমাকে টেনে নামাতে পারবেন না। বিএনপি আমার যদি এমপি নমিনেশন নাও দেয়, আমি মনে করেন যে উকিল, আমি উকিল হিসেবে আমি আসি, টেনে নামানোর সুযোগ নাই। শফিকুল ইসলাম মাসুদকে কেউ টেনে নামাতে পারবেন না, যে জায়গায় চলে গেছেন সে জায়গাতে থাকবেন, প্রয়োজনে বরং উপরের দিকে যাবেন। কিছু কিছু বিষয় থাকে বাস্তব, যেটা মানতেই হবে। ওসি ভাই, ইউনিভার্সিটিতে আমরা মানে আমি আপনাকে দেখছি, যদিও আলাদা দল করতাম কিন্তু প্রতিপক্ষের ভূমিকাও ছিলাম, কিন্তু আপনাকে দেখা হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ ভাই বেশি দেখি নাই। মাসুদ ভাই বোধহয় আমাদের চেয়ে একটু বয়সে ছোট হবেন, কিন্তু আমাদের দর্শকরা একটু প্রশ্ন করেছে, উনি তো ডাক্তার মানুষ, জি জি জি, আমাদের থেকে বেশি ব্রেইনি ছিলেন। না অবশ্যই অবশ্যই সেটা তো, কিন্তু মাসুদ ভাইকে নিয়ে আমাদের দর্শকের অনেক প্রশ্ন। একটা পয়লা শোনাই ওসি ভাই, তাহলে বুঝবেন মাসুদ ভাই এটা যদি একটু রেসপন্ড করতেন। আমাদের একজন দর্শক রানা আহমেদ, উনি ছাড়াও আরো বেশ কয়েকজন প্রায় একই ধরনের মেসেজ পাঠিয়েছেন। আমি একটা পরিশোনায় রানা আহমেদ, তিনি বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে তাই দিয়ে পুরো প্রশাসনকে 1 সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। এটার ব্যাখ্যা দিতে বলেন, অস্ত্র দিয়ে কি করে? শফিকুল মাসুদ ভাই, আপনি এটা বলছিলেন নাকি? আসলে এত অস্ত্র আছে আপনার? আমাদের ওই যে একটা খারাপ শব্দ আর কি সিনেমায় বলা হয় না, কাটপিস ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা কাটপিস ভিডিও। এটা অনেক আগে, আমি এটা 2006-এ নরসিংদীতে একটা বক্তব্য রেখেছিলাম। নরসিংদীর বক্তব্যটা, পুরো বক্তব্যটা মানে আমার জীবনে বলা যায় যে প্রথম যে বক্তব্যটা ভাইরাল মানে যেটা বেশি শুনে লোকেরা, সেটা হচ্ছে আমার নরসিংদীর 2006-এর এই বক্তব্যটা। আমি তখন শিবিরের কেন্দ্র সভাপতি ছিলাম, ওখানে একটা কৃতি ছাত্র সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আমি সেখানে বলেছিলাম যে ছাত্রমৈত্রী অংশটুকু কেটে দিয়েছে, অর্থাৎ ছাত্রমৈত্রী বলেছিল যে আমাদের শুধু শেরে বাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে পুরো রাজশাহী মহানগরীকে আমরা কন্ট্রোল করতে পারবো, এই মৈত্রীটুকু কেটে দিয়ে বাকিটুকু কাটপিস হিসাবে লাগিয়ে দিয়েছে। তো রাইট, তো এটা আমি যিনি পোস্ট করেছেন আমি তাকে বলবো যে আমার নরসিংদীর সেই ফুল ভিডিওটা সার্চ দিলে এটা পাবেন এবং সেখানে শুনে নেবেন। এটা বেসিক্যালি আমি তখন বলেছিলাম যে ছাত্রমঞ্চ আমাদের বিরুদ্ধে মাইকিং করে ডিক্লার করেছিল যে আমরা শুধু শিবির জামাত না, টোটাল প্রশাসনকে আমরা চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখি এবং এত তারিখ এতটার সময় ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য আমরা আসতেছি, যদি পারি তারা যেন আমাদেরকে ফেস করে। মাসুদ ভাই, দিস ইজ মেসেজ। মাসুদ ভাই, আপনার জন্য শেষ প্রসঙ্গ, সেইটা আমি একটু অসীম ভাইকেও একটু জানতে চাইবো। সেটা হচ্ছে ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কার্যকর
কার্যালয়ের কার্যালয়ের বিষয়টি অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু এর প্রতিবাদ করছে ইসলামী আন্দোলন হেফাজত ইসলামী, আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি প্রতিবাদটা। আপনাদের সঙ্গে কিন্তু আসলে পাশ্চাত্য দুনিয়ার বা জাতিসংঘের যারা মানবাধিকার কর্মী আছে তাদের ভালো উঠা বসা আছে, তারা বাংলাদেশে এলেই এই 15 বছর আপনারা কোনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, বরং কিন্তু তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। যখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে আপনারা বসেন, তখন আপনারা কিন্তু গাজা সংকটের কথা, ইসরায়েলের বিভিন্ন নিপীড়নের কথা আপনারা তুলে ধরেন সবসময়, আমি এটা খেয়াল করি। তো 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 আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের আমির গতকাল দলীয় প্রতিনিধি নিয়ে চীন সফর করে দেশে ফিরেছেন, সেখানে উইঘুর মুসলিমদের নিয়ে আপনারা কোনো কথা বলেছেন কিনা, এটা এক। আর দুই হচ্ছে এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার বিষয়টা নিয়ে আপনারা যে প্রতিবাদ করছেন সেটা কেন করছেন আসলে? আর যদি আপনি এক লাইন বলতে চান সেটাতে আপনি বলতে পারেন, বিএনপি যে আপনাদেরকে আর জোটে সঙ্গী রাখতে চায় না, এতে আপনারা খুব দুঃখী কিনা, কষ্ট পেয়েছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তো এখনো পর্যন্ত কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছে বলে আমার জানা নাই যে আমরা আপনাদের সাথে জোটে যেতে চাই, না হলে তো আমাদের অস্তিত্ব বিলীন প্রায়। আমি ঠিক জামাতের কেন্দ্রের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আছি, মহানগরী সেক্রেটারি হিসেবে আছি, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জানা নাই যে এরকম কোথাও কোনো অ্যাপ্লিকেশন বা আবদার আমরা করেছি। সুতরাং রিজেক্ট করার তো প্রশ্ন আসবে তখন যখন আপনি আবদার করবেন। আমরা এরকম আবদার এমনি আপনারা কষ্ট পাইছেন কিনা? মানে খুশি হয়েছে, খুশি হয়েছে এটাও বলে যে বিএনপি কেসে আমরা খুশি হয়েছি। খালেদা কেউ যখন বলে যে আমার বউ তালাক হয় নাই, তার মানে কি? তার মানে হলো বিয়ে হয়েছে আর কি। তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নিবেন না, তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার, এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী, এরকম কোন আবদার করে নাই। সুতরাং এইটা একটা এটা একটা অহেতুক বক্তব্যই বলবো আমি। উনি অত্যন্ত সিনিয়র লিডার। আমি আপনাকে বলি যে আমি ওনার কাছাকাছি একজন নেতাকে কটকসর অফ দ্য রেকর্ড আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি এই প্রসঙ্গটা না আনলে ভালো হতো না। তো আমি নাম বলছি না, উনি খুব বিরক্তির সাথে বলেছেন যে মাসুদ ভাই এগুলো ঠিক জানি না যে আমরা জাতীয় রাজনীতিতে কখন কোন কথাটা কি জন্য বলতে হবে, এবং আমরা যখন একটা জাতীয় রূপরেখা নিয়ে কাজ করছি তখন এটা খুবই উদ্ভট একটা কথা, এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনি জানতে চাইলে আপনাকে আমি জানাবো। সো এটা একেবারে অপ্রাসঙ্গিক একটা বিষয়। আপনি কোন একটা দলের ব্যাপারে কথা বলবেন, আমার মনে এটা পরিষ্কার, সেই জায়গাটা আমাদের বোধহয় সতর্ক হওয়া দরকার। আমরা যারা জাতীয় রাজনীতিতে কাজ করি, আমাদের কথা বলা, আমাদের কোনো জনগণের কোনো প্রেজেন্টেশন, কোনো অ্যাপ্রোচ, এগুলোর ব্যাপারে আমি দুর্বল মানুষ। আমি মনে করি যে আমাদেরও, আমি সহ আমাদের সবাইকে সতর্কতা দরকার, যাতে করে রাজনৈতিক বিভেদগুলো না তৈরি হয়ে আমাদের মধ্যে একটা ঐক্য নির্মিত হয়। কারণ জুলাই, আপনি যে আজকে শিরোনাম দিয়েছেন, জুলাই আছে, ঐক্য নাই, কিন্তু আমি মনে করি যে আমাদের এখনো হাতে হাত রেখে কাজ করার প্র্যাকটিস আছে। আমাদের এখনো ঐক্যমত কমিশনে ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা হচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে আর কখনো আবার হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান, বাট এখন হচ্ছে। এরপরে আপনি গতকালকে এরকম টান উত্তেজনার মধ্যে, যখন উত্তেজনা বলতে আমি বুঝাচ্ছি যে কিছু বাকযুদ্ধ আমাদের চলছে, এবং এটা আপনারাও বলেন, আমরাও বলি যে ইট ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, এটা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। সেই জায়গায় ছাত্রদল, ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি রোডে এক সময় একই ইসে তাদের মিছিল চলেছে। আলহামদুলিল্লাহ সেখানে তো কোনো ধরনের সমস্যা হয়নি। সুতরাং এটা আমাদের মতের ভিন্নতার জন্যই তো আমরা এই আন্দোলন সংগ্রাম করে এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে আসছি। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনি যেটা শিরোনাম করেছেন, আমার বক্তব্য হচ্ছে জুলাইও আছে, ঐক্যও আছে। কথা কখন আসে? যখন অনৈক্যের কোশ্চেন আসে। সেই অনৈক্যের কোশ্চেন থাকলেই তো ঐক্যের ব্যাপারটা আমার কাছে আরো বেশি প্রয়োজনীয় হয়। সেই প্রয়োজনীয় জায়গাটা আমরা অ্যানালাইসিস করছি, এবং সেই জায়গাটা আমার মধ্যে আরো সামনের দিকে দৃঢ় হচ্ছে, এবং এটাতে আমার মনে হয় না যে আমরা খুব বড় ধরনের দূরত্বে চলে যাচ্ছি। আমাদের আর বেশি সময় নেই। আপনি যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করার প্রসঙ্গটা, আর আপনারা চীনে যখন সফর করতে গেলেন তখন উইঘুর মুসলিমদের কথা আপনারা বলেছিলেন কিনা? আপনাদের প্রতিবাদ সিলেক্টিভ কিনা? আমেরিকা থাকলে আপনারা গাজার কথা বলবেন বা না, আমাদের প্রতিবাদ সিলেক্টিভ না। চায়না সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমির জামাত সেখানে ব্রিফ করেছেন এবং যাওয়ার সময় করেছেন, আসার পরেও করেছেন, এবং সেখানে দুই সময়ই, অর্থাৎ তাকে বিদায় দেওয়ার সময়ও চায়নার অ্যাম্বাসেডর তিনি ছিলেন, এবং আসার সময় তাকে রিসিভ করেছেন চায়নার অ্যাম্বাসেডর। তিনি নিজেও কথা বলেছেন, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা হয়েছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে। চায়নার সরকারও আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগত কিছু বিষয় তাদের আছে, হিস্ট্রিক্যাল কিছু বিষয় তাদের আছে, সেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করেছেন, এবং পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বন্ধুত্ব তৈরির জায়গাটা আরো কিভাবে মজবুত করা যায় সেটা তুলে ধরেছেন। আর মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে এখানে বিষয়টা আসছে, এই বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয় এখন পর্যন্ত সামনে আমরা নিয়ে আসি নাই। এটা আমরা আরো অবজার্ভ করছি, আমাদের নেতৃবৃন্দ এই ব্যাপারে কথা বলবেন, এবং আমরা আরো বিষয়টা পর্যবেক্ষণ করে সামনের দিকে আমরা এই ব্যাপারে কথা বলবো। আর জাতিসংঘের কার্যালয়, এটা বাংলাদেশে মানবাধিকার কার্যালয়, এটা বললাম যে এটা আমরা আরো পর্যবেক্ষণ করছি, এবং এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালি সরকারের সাথে আপনাদের আপনারা আন্দোলন প্রতিবাদের কথা আসছিলেন, আমি যেটি প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সরকারের সাথে আপনারা এই বিষয়ে কোনো কথা বলছেন কিনা, বা চাপ দিবেন কিনা, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন কিনা, যাতে না হয়। এটা আমরা আরেকটু পর্যবেক্ষণ করে জানাবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি শেষ প্রসঙ্গে একটু অসীম ভাই আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি যেহেতু কি বলবো যে আপনার সাথে
আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা আমার জন্য খুবই আনন্দদায়ক, কারণ আমি আপনাকে লক্ষ্য করি। যেমন ধরেন, আপনি রাজনৈতিক ব্যস্ততার কারণে আইন পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কারণ দেখি আপনি 6 বছর আগে একবার রাজনীতি থেকে অবসর নিতে পারেন এমন ঘোষণা ফেসবুকে দিয়েছিলেন। কিন্তু এখন আদালতের অঙ্গনের কেউ, কিন্তু আমি আবার বর্তমানে ফিরে আসি, আদালত অঙ্গনের কেউ কেউ এখন এমন অভিযোগ করছেন যে কে কার মামলা পরিচালনা করবে, আদালত কে পরিচালিত হবে, এসব ক্ষেত্রে বিএনপি প্রতি আইনজীবীদের ব্যাপক হস্তক্ষেপ দেখা যাচ্ছে। এমনকি গত 15 বছরে নিয়োগ পাওয়া বিচারকেরা পর্যন্ত নাকি মানসিকভাবে আপনাদের ভয় পাচ্ছে। আপনারা কি 17 বছরের ক্ষতি, মানে আইন যেহেতু একটা ব্যবসা পেশা, 17 বছরের ক্ষতি সুদে আসলে উঠিয়ে নিতে সক্রিয় হয়ে উঠছেন কিনা? আমি অন্য কারো বিষয়টা তো জানি না, তবে আমার বিষয় নিয়ে কারো কোনো অভিযোগ আছে বলে আমি মনে করি না। তার কারণটা হচ্ছে যে আমি 17 বছর আগেও যেমন ছিলাম এখনো তাই আছে। আমার কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি, কিংবা পরিমার্জন করার মতো অবস্থা তৈরি হয়নি। আমি আইনজীবী হিসেবে ছিলাম। এখন দ্বিতীয় যে কথাটা, আপনার যে বিচারকরা কেন আপনার কোনো ধরনের আপনার হয়রানি কিংবা কোনো কিছু মনে করছেন বা আতঙ্কে থাকছেন, সেটা কি আইনজীবীদের জন্য থাকছেন না সরকারের ভূমিকা? আমি আপনাকে কোট করে বলি, এবিপার্টি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ আমার অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বলতেছেন যেসব বিচারক আগের রেজিমে নিয়োগ পাওয়া, তারা এক ধরনের মানসিক চাপ থেকে রায় দিতে বাধ্য হচ্ছে না। এখন আমি যেহেতু বাংলাদেশের আইন আদালত অঙ্গনের কার্যক্রমগুলি একটু ফলো করার চেষ্টা করি, আমি দেখি বিএনপির লয়াররা দাঁড়ালেই রিলিফ পাচ্ছেন, তারা খুব কম হারতেছেন। সরকার তো হারিয়ে আমার বক্তব্য, আমি বিএনপির লয়ারদের কম আছে দেখতে। এটা আপনার না, শুধু এটা যদি উনিও বলে থাকেন তাহলে এটা বেঠিক। আপনি যদি কোর্টে আসেন তাহলে উনি বুঝতে পারবেন, কারণ উনি তো আপনার এবি পার্টির জেনারেল সেক্রেটারি, তাই না? উনি ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ। উনি আসলে তো তাহলে উনি পান কিনা আমি একটু দেখি রিলিফ পেলে। সবার আগে সবচেয়ে বেশি স্পষ্টবাদী এবং উনি তো একেবারে ছাঁচা কথা বলেন। উনি মানে দুই দিকে, ওনার এই দিকেও ধার এই দিকেও ধার। কিন্তু আগের আমলে নিয়োগ পাওয়া লোকরা তো ভয় পায় আপনাদের। না, এটা ঠিক না, কারণ সম্পূর্ণ আমার কাছে এটা ভুল। এটা আগের আমলের নিয়োগ পাওয়াদের ভুল বা ভয় পাওয়ার বিষয়টা, সেটা তাদের নৈতিক অবস্থানের কারণে, ওটা ভিন্ন বিষয়। ওটা আদালত এবং বিচারপতিদের নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা ওখানে এলেই কিন্তু প্রত্যক্ষভাবে, আমি একজন বিচারক যখন বলেছিলেন যে তিনি শুনতে পারবেন না, তখন আমি বলেছিলাম যে আমি এখন বেরোবো, সাংবাদিকরা আছেন, ওনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এখনো কি তাহলে আগের অফিস থেকে নির্দেশনা আসে। আমার সেই সৎসাহস ছিল, আমি সেটা করেছিলাম। উনিও সেটা রিয়েলাইজ করেছিলেন, তিনি ম্যাটারটা শুনেছেন অন মেরিট। না আচ্ছা অসীম ভাই, এখন যে আগে যেরকম শুনতাম ওই কোর্ট হচ্ছে তাপসের কোর্ট, ওই কোর্ট হচ্ছে তাপসের ভাবির কোর্ট, এগুলি এখন আর নাই। আমি মোটেও মনে করি না, কারণ আমি আপনার প্র্যাকটিস করি, রেগুলার প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় না, আমি যে কোনো আমাকে আগে তো আমাদের ক্লায়েন্টরা বলতো যে স্যার কোন কোর্টে দেবেন বা কি করবেন, বা জুনিয়ররা জিজ্ঞেস করতেন, আমি বলছি যেখানে ইচ্ছা দাও। ওকে ঠিক আছে, দিস ইজ এ ইউনিফর্ম, দিস ইজ ইউনিফাইড। অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে মাসুদ ভাই, বিচার বিভাগকে আপনি স্বাধীন দেখেন কিনা? মানে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল তো বিচার বিভাগ। আওয়ামী লীগ আমলে যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমি বিচার বিভাগ মনে করি। প্রশাসন এবং পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানও আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিচার বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমার মতামত। এইটা থেকে ব্যাপারটা উদ্ধার হয়েছে কিনা আপনি কি দেখেন? 17 বছরে যেভাবে দেশ ধ্বংস করা হয়েছে, বিশেষ করে ইনস্টিটিউশনগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা এখন আনিসুল হক তিনি নিজেও এগুলো স্বীকৃতি দিচ্ছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে পরিমাণে এটাকে দলীয়করণ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি তো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আমার মতো একজন নাগরিক হিসাবে এবং আমার চেয়ে আরো বিজ্ঞ নাগরিক হিসাবে, যে সেখানে পর্যায়ক্রমে যখন সরকার বা যারা এখন ওখানে আছেন দেখছেন যে এরকম বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ভঙ্গ করছেন বা তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না, তাদেরকে মাঝে মধ্যেই বরখাস্ত করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ন্যায় বিচারের একটা ধারা তৈরি হয়েছে, সেই ধারাটা পরিপূর্ণ করার জন্য হয়তো আরো কিছু সময় দিতে হবে। কিন্তু মাসুদ, আমার একটা অনুরোধ থাকবে, আপনি বিষয়টি আরো ভালো করে খেয়াল করবেন, কারণ আমি জেনে বলছি যে কোনো একটি মামলা, তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল যে দোষর হিসাবে, স্বৈরাচারের বা ফ্যাসিস্টের দোষর হিসাবে। পরে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কেস পাওয়া যায় নাই বলে তাকে যখন জামিন দেওয়া হয়েছে, বিচারক ভয়ে তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা এন্টারটেইন করতেছেন। জিজ্ঞেস করলে জানা হইতেছে যে ভাই, উনারা যদি এখন চলে যায়, উনারা যেহেতু বিখ্যাত ব্যক্তি, তো আমাদের উপরে ঝামেলা আসবে, সেজন্য আমরা চাই না যে ওনারা বাইর হোক। সিরিয়াসলি, আমি নাম ঠিকানা কিছুই বললাম না, কিন্তু এরকম হইতেছে। আপনি একটু খোঁজ নিলে আপনি জানবেন। আমরা এরকম খোঁজগুলো আমরা জেনেছি, সে কারণে আমি বলেছি যে 3টা জিনিস আমরা বলেছি। মামলা বাণিজ্য করা, এটা যেন কোনোভাবেই না হয়। আমরা প্রশাসনকে, সরকারকে অনুরোধ করেছি, তাদের সাথে আমাদের যতবার ভিজিট হয়েছে আমাদের নেতৃবৃন্দের কথা বলেছেন। 2 নম্বর বলেছি যে অহেতুক কেউ মামলায় হয়রানির শিকার না হয়। 3, মামলাকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিকভাবে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করতে না পারে, সেই ব্যাপারে
প্রশাসন এবং জুডিশিয়ারিতে যারা মাসুদ, আপনাকে অনেক তারা ধন্যবাদ। নিরপেক্ষতা বজায় রাখবেন। মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ। অসীম ভাই একটু গলা খাকারে দিয়েছেন। অসীম ভাই কি একটা লাস্ট বাক্য বলবেন, মানে যেহেতু মাসুদ ভাই কিন্তু শুরু করেছিলাম। না, মাসুদ ভাই যে কথাটা বলেছেন, যেটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে, যা নেওয়ার লেনদেন সব শেষ হয়ে গেছে, মামলা বৈষম্য বিরোধী যা হওয়ার হয়ে গেছে। আপনি তো আবার একটা নতুন দিগন্ত উন্মোচন করলেন। আমি আপনার বাস্তবতার কথা বলছি। মূল বাদী আসামি করেছে 28 জনকে, দেখা গেছে 162 জন হয়ে গেছে, কোথাও 300 জন হয়ে গেছে, 400 জন হয়ে গেছে। বিচারকরা কি এগুলো এন্টারটেইন করতেছেন? বিচারক তো ইনভেস্টিগেটিং অথরিটি না, বিচারক তো অন দ্য ফেস অফ দ্য রেকর্ড সে দেখবে। বিচারের ভার যখন অসীম ভাই আমি অল্প একটু, মানে আপনার তুলনায় মানে নুরি পাথরও না, আমি কিন্তু অল্প একটু দেখে প্রাইমা ফেসি কেস বুঝতে পারি আমি এবং বিচারকরা বহুবার তদন্ত রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছেন, স্বাধীন বিচারকেরা বহুবার। ওটা আমি তো প্রাইম অফিসে তো সে পারবেন না। চার্জশিট যখন হবেন তখন তিনি তার জুডিশিয়াল যে এক্সারসাইজ করার ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করবেন, কিন্তু এফআইআর দেখে অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হি ক্যানট মেক এনি কমেন্ট। উনি জামিন দিতে পারেন, জামিনটা পর্যন্ত দেন না, কেসে যাওয়া তো দূরে। জামিনের মধ্যে না, জামিনটা উনি কখন দেবেন? উনি যখন এসেস করতে পারবেন যে কার কতটুকু লায়াবিলিটিস, কতটুকু রেসপন্সিবিলিটিস এবং কতটুকু সেখানে ফলসিটি আছে, কতটুকু সেখানে ট্রুথ আপনার প্রিভেল আছে সেখানে মধ্যে, তার উপরে। তো সেজন্য বলছি সেটা তো পরের কথা, কিন্তু তার আগে তো একটা লোককে, নিরীহ একটা লোককে দেখা গেছে যে আপনার জেলে থাকতে হচ্ছে, উনি চার্জশিট হবার পরে উনি পারবেন, তাই না? আমার মনে হয় যে তার আগে পারছেন না। আমার মনে হয় আজকের আলোচনা অনেকগুলো অ্যাবিউজ অফ প্রসেসটা আছে, এটা কিন্তু বিচারকের না, এটা হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটি এবং পুলিশের দায়িত্ব। আমার মনে হয় এটা পুলিশের সুপারভাইজিং অথরিটিকে এখন দিয়েছে। এখন সুপারভাইজিং অথরিটিকে অসীম ভাই যা বলে সব কথা শুনে, বা মাসুদ ভাই যা বলে সব কথা শুনে, এখন কি করবে সুপারভাইজিং? না, এটা বোধহয় সেরকম না। আমরা তো মনে করেন, আমি তো মনে করেন যে কাউকে ফোন করার মতো সাহস নাই, কারণ আমার সে অবস্থান নাই। অবস্থান থাকলেও মাসুদ ভাই আছে। ঠিক আছে, আমরা আজকে যাই, আমরা তো এটা পারি না। আমরা আজকে যাই। অসীম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই আপনাকেও। আপনাদের দুজন আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন। আমরা আসলে নির্ধারিত সময়ের বাইরেও অনেকক্ষণ কথা বলেছি, অনেকগুলি বিষয়ে কথা বলেছি, অনেকগুলি বিষয়ে মন্তব্য এবং মানে প্রশ্ন উত্তর আমরা শুনেছি। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, অনেক দর্শক অনেক বিষয়ে অনেক মন্তব্য করেছেন। দর্শকদের ধন্যবাদ।